প্রথম পর্বের পরে আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি আমরা। জেমস এসে ঢুকে পড়েছে স্নানের ঘরেতে, মানে হট ওয়াটার রুমে, যেখানে কাউন্ট লিপ একা। চলো শুরু করি তারপর থেকে। কফিনের মতো একটা মানুষ সমান বাস্কের মধ্যে কাউন্টের দেহটা ঢুকে যাচ্ছে। একমাত্র মুখটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বাস্কটার চারিদিকে বাইরে থেকে একেবারে বন্ধ করা, ভেতর থেকে খোলারও কোনো সম্ভাবনা নেই। এই বাস্কের ভেতরটায় সারি সারি ইলেকট্রিক ল্যাম্প লাগানো রয়েছে, পাওয়ারও বেশি। সুইচ দিলেই আলোগুলো জ্বলে ওঠে। এর ফলে রোগীর শরীরে ধীরে ধীরে গরম হতে আরম্ভ করে, ঘাম বেরোয়। একটা রেগুলেটরও আছে, সেটা দিয়ে ইচ্ছামতো উত্তাপ বাড়ানো কমানো যায়। জেমস চুপ করে দাঁড়িয়ে পড়ল। কাউন্ট লিপ দেখেনি ওকে। আস্তে আস্তে জেমস ওই রেগুলেটরের হাতলটা ঘুরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে উত্তাপ বেড়ে যায়। চিৎকার করে উঠল কাউন্ট লিপ। সেই অবস্থাতেই বলল, কি পাগলামি হচ্ছে বেসফোর্ড? গরমে যে আমার চামড়া পুড়ে যাচ্ছে, আমাকে বেরোতে দাও, ফাজলামি করো না। জেমস বেসফোর্ডের কণ্ঠস্বর নকল করে বলে উঠল, আপনি নিজেই তো আরও গরম চাইছিলেন, এখন আবার চিৎকার করছেন কেন? কাউন্ট লিপ এবারে একটা অশ্রাব্য গালাগাল দিল। তারপর বলল, রেগুলেটর ঠিক করো, আমি বেরোবো। জেমস রেগুলেটরটা দেখলো ভালো করে। তাপমাত্রা 120 ডিগ্রি ফারেনহাইট রয়েছে। সর্বোচ্চ তাপ দেওয়া যায় 200 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। কিন্তু অত ঘোরালে লোকটাকে বোধহয় আর জীবিত পাওয়া যাবে না। জেমস ওকে খুন করার ব্যাপারে মোটেই উৎসাহী নয়। ও চাইছিল এমন একটা শিক্ষা দিতে ওকে, যাতে ও সারা জীবন মনে রাখে। এবারে জেমস রেগুলেটরের কাঁটাটা ধীরে ধীরে 100 ডিগ্রি ফারেনহাইটে তুলে নিয়ে গেল। বলল, এই উত্তাপে আপনার শরীরটা ঠিক হয়ে যাবে। আপনার হাড়ের মধ্যে বেশ কিছু শয়তানি আছে, সেগুলো নষ্ট হবে। ভবিষ্যতে আর কারো ক্ষতি করতে চাইবেন না। এখন যদি আপনার গায়ের চামড়া পুড়েও যায়, তাহলে আমার বিরুদ্ধে আপনি যা খুশি ব্যবস্থা নিতে পারেন। কাউন্ট লিপ কিছুতেই ঘাটটা ফেরাতে পারছিল না, কিন্তু ব্যাপারটা বুঝতে পারল ভালোভাবে। বলল অনেকটা কাতর কণ্ঠে, আপনি বাঁচান আমাকে, যা চাইবেন দেব। বলে সামান্য নিঃশ্বাস ফেলেই আবার বলে উঠল, আমি আপনাকে 10,000 পাউন্ড দেব, মৃত্যুর হাত থেকে বাঁচান আমাকে। তবুও কোনো জবাব দিল না জেমস। কাউন্ট লিপ এবারে মরিয়া হয়ে বলে উঠল, বেশ 50,000 পাউন্ড, বাঁচান আমাকে। জেমস ওর কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে খুব সতর্কভাবে বাইরে বেরিয়ে এলো। দরজাটা ভেজিয়ে দিল এমনভাবে যাতে ওর কণ্ঠস্বর বাইরে না আসে। এরপর পোশাক পরে দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে গেল। মনে মনে ভাবলো, ঠিক হয়েছে, অন্তত সপ্তাহখানেকের ওপরে ওকে এখন হাসপাতালে থাকতে হবে। পুড়ে যাওয়া জায়গাগুলো অত তাড়াতাড়ি সারবে না। তারপরে তিনি স্ট্র্যাবল্যান্ডস থেকে ছাড়া পেয়ে গেল জেমস বন্ড। প্যারিসের একটা আমদানি রপ্তানি সংস্থার প্রেসিডেন্ট তার ট্রাস্টিদের একটা মিটিংয়ে ডেকে পাঠিয়েছিলেন। সংস্থাটির নাম ফারকো। এর ট্রাস্টিরা পৃথিবীর নানা দেশে ছড়িয়ে আছে। খবর পাওয়া মাত্রই একে একে সবাই আসতে আরম্ভ করল। নির্দিষ্ট দিনে ঠিক রাত 7টার সময় সবাই একে একে কনফারেন্স রুমে সমাবেত হলো। এখানে কেউ কারোর নাম জানে না, পরস্পরকে সংখ্যা দিয়ে চেনে। প্রত্যেকের জন্যেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা আছে। এদেরই মধ্যে একজনের নাম হলো মিস্টার ঘোৎসে। ভদ্রলোক জার্মান পদার্থবিজ্ঞানী। তিনি নানা চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্যের উদ্ভাবক। তার রোজগারও ভালো। প্রথমে তিনি জার্মানিতেই কাজ করতেন। হঠাৎ কি খেয়াল যেতে তিনি চলে আসেন সুইজারল্যান্ডে। এখানেই তার অপরাধ জগতের সঙ্গে পরিচয় ঘটে। তিনি পাকাপাকিভাবেই ওদের সঙ্গে ভিড়ে যান। এরকমই আর একজন পোল্যান্ডের একজন ইলেকট্রিক্যাল স্পেশালিস্ট, ডক্টর মানলট। তিনিও হঠাৎ এসে ওই অপরাধ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। সুতরাং একটা ব্যাপার পরিষ্কার যে এটি আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে একটা বিরাট অপরাধ সংস্থা। এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই অপরাধ জগতের শিরোমণি।
সংস্থার প্রেসিডেন্ট অনেস্ট বোলফেল্ড সবার দিকে তাকিয়ে দেখল। প্রত্যেকের চোখ তাদের প্রেসিডেন্টের দিকে। সকলেই বোলফেল্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছে, কিন্তু একজনের চোখ তখন নিচের দিকে। তার নাম্বার হলো 12। ওর মুখটাও ঘেমে গেছে। প্রেসিডেন্টের কণ্ঠস্বর শোনা গেল এবারে। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 3 বছর ধরে সারা পৃথিবীতে আমরা আমাদের অপারেশন সফলভাবে চালিয়ে গেছি। এর মধ্যে যেমন ইস্ট বার্লিন রুশ গুপ্তচর বিভাগের গোপনীয় কাগজপত্র আমরা সিয়াকে তুলে দিয়ে $5 লক্ষ পেয়েছিলাম। এছাড়া নেপালদের একটা স্মাগলার গ্যাংয়ের কাছ থেকে আমরা 1000 আউন্স কোকেন উদ্ধার করেছিলাম। তারপর ওটা আমরা লস অ্যাঞ্জেলসে পাচার করে $8 লক্ষ পেয়েছিলাম। তা তো আপনারা জানেন। সবাই সাহসের সঙ্গে এবং প্রশংসনীয়ভাবে এই কাজগুলো করেছে। আমরাও আমাদের মুনাফার অর্থ সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছি। কিন্তু সবাই এর দিকে ওর দিকে তাকাতে লাগলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল অনেস্ট বোলফেল্ড, কিন্তু ইদানিং লক্ষ্য করছি দলের মধ্যে শৃঙ্খলা মাঝে মধ্যে নষ্ট হচ্ছে। এটা খুবই অশুভ লক্ষণ। এরকম যদি নিয়মিত হতে থাকে তাহলে আমাদের সংস্থার সমূহ বিপদ ঘনিয়ে আসতে দেরি হবে না। এতক্ষণ বলার পরে বোলফেল্ড চুপ করে গেল। তারপর আবার সবাইয়ের দিকে একে একে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু একজন ছাড়া, ওই 12 নম্বর। সবাই কেমন অবাক, কিছুটা আতঙ্কিতও বটে। শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারটা কেউই ঠিক বুঝতে পারছিল না। এবারে প্রেসিডেন্ট বোলফেল্ড বলতে আরম্ভ করলো, আপনারা তো সবাই জানেন যে মাউন্ট কার্লো হোটেলের মালিকের একমাত্র যুবতী মেয়েকে আমরা অপহরণ করেছিলাম। এরপর ওকে স্টিমারে করে ছদ্মবেশে কার্সিকায় নিয়ে যাই। ওখানেই ওকে লুকিয়ে রাখা হয়। তারপর মেয়েটির মুক্তিপণ হিসাবে ওর বাবার কাছ থেকে আমরা $10 লক্ষ দাবি করি। তিনি মেয়েকে পাওয়ার জন্য ওই অর্থ আমাদের কথা মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন। আমরাও মেয়েটিকে তার বাবার কাছে পাঠিয়ে দিই। এই পর্যন্ত ঠিকই আছে, কিন্তু সমবেত কণ্ঠস্বর একসঙ্গে বলে উঠল, কিন্তু কি মিস্টার বোলফেল্ড? ওদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল অনেস্ট বোলফেল্ড, কিন্তু পরে আমরা একটা খবর পাই নাইস শহরের পুলিশের কাছে। তা হলো আমাদের কাছে থাকার সময় কেউ কেউ ওই যুবতীর শ্লীলতাহানি করে। খবরটা ঠিক কি না সেটা খবর নেওয়ার পরে আশ্চর্য হয়ে যায়। সঠিক খবর ছিল। এরপর আমি মেয়েটির বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। এছাড়া ক্ষতিপূরণ হিসাবে ওর বাবাকে আমি $5 লক্ষ ফেরত দিয়ে দিই। আমাদের এত ক্ষমতা, তা সত্ত্বেও এসব বাজে ব্যাপার কেন হয় তা বুঝি না। যাই হোক, অপরাধীকে আমরা শাস্তি দেব ঠিক করেছি। এ ব্যাপারে আমাদের সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই অনুমোদন করেন? হ্যাঁ হ্যাঁ, সবাই সমবেত স্বরে বলে উঠল আবার। কিন্তু সে কে? অনেস্ট বোলফেল্ড এর মুখটা এবারে পাথরের মতো স্থির হয়ে গেল। টেবিলের নিচে চলে গেল ওর ডান হাতটা। ওখানে কয়েকটা সুইচ আছে, তবে একটা সুইচ টেপা মাত্রই 3000 ভোল্টের একটা বৈদ্যুতিক হাত ওপর থেকে নিচে নেমে এলো। তারপর 12 নম্বর লোকটাকে হাতের মুঠোর ভেতরে নিয়ে আবার ওপরে চলে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই 12 নম্বরের ঝলসানো মৃতদেহটা টেবিলের ওপরে এসে পড়ল। কালো আর বেঁকে যাওয়া শরীরটা দেখে সকলে শিউরে উঠল, কিন্তু মুখে কেউ কিছু বলল না। অনেস্ট বোলফেল্ড নির্বিকার। ও কিছুই হয়নি এমন ভাব করে উপস্থিত দুজনকে মৃতদেহটার সামনের টেবিলের ওপর থেকে সরিয়ে নিয়ে যেতে বলল। তারপর বলতে আরম্ভ করতে বলল, আবার এবারে আমাদের প্ল্যান ওমেগা নিয়ে কিছু আলোচনা করা যাক।
সেই ঘরে সবাই নিশ্চুপ, প্রত্যেকেই বোলফেল্ডকে সমীহ করে, কারণ ওর অজানা কিছুই নেই। একটু সময় নিয়ে বোলফেল্ড এবারে বলতে আরম্ভ করলো, আমাদের জার্মান বিভাগের রক্তবাজ দলের G4 একটা মারাত্মক ভুল করেছে। এর ফলে আমাদের প্ল্যানেরও কিছুটা বদল ঘটে যায়। অবশ্য এখন G4 অর্থাৎ কাউন্ট লিপ আমাদের নির্দেশে ইংল্যান্ডে একটা স্বাস্থ্যনিবাস কেন্দ্রে ভর্তি হয়েছে। বলে সামান্য থামল বোলফেল্ড। সবাই উৎকণ্ঠ হয়ে আছে। ওখানকার বিমান ঘাঁটির বোমুড়ো বিমানের সুদৃশ্য পাইলট পিটসির গতিবিধির ওপর লক্ষ্য রাখার দায়িত্ব ছিল ওর। এছাড়া ওখান থেকে দুটো আণবিক বোমা চুরি করে তার পরের দিন পোস্ট অফিসে একটা চিঠি ফেলে দিয়ে আসাটা তার ডিউটির মধ্যে ছিল। কাজগুলো মোটের ওপরে ভালোভাবেই করছিল G4 ওরফে কাউন্ট লিপ। কিন্তু হঠাৎ স্বাস্থ্যকেন্দ্রের আর এক রোগীর সঙ্গে ইচ্ছে করেও গোলমাল করে। সেই রোগীটিও তখন প্রতিহিংসার বশে কৌশলে ওর শরীরটাকে আগুনের উত্তাপে ঝলসিয়ে দেয় এমনভাবে যে ওকে ব্রাইটন হাসপাতালে যেতে হয়েছে। এখন আর ওর পক্ষে কাজ করাটা সম্ভব নয়। তাহলে কি হবে এখন? একজন প্রশ্ন করল। বোলফেল্ড বলল জবাবে, এই জন্য আমরা প্ল্যান ওমেগা 1 সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছি। ক্ষতি তো হলোই, তবে আমরা পাইলট পিটারসিকেও ছাড়িনি। এখন ও ইনফ্লুয়েঞ্জা হাসপাতালে ভর্তি হতে বাধ্য হবে। দিন 10 তো থাকবেই। আমরা ভালোভাবেই প্রজেক্ট করেছি ওর শরীরে। G4 সুস্থ হয়ে যাবে ততদিনে। তখন প্ল্যান আবার আগের মতোই এগোবে। আপনারাও সেই অনুযায়ী এগোবেন। বলে অনিস বেলফোর্ড 1 গ্লাস জল খেয়ে কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবতে লাগলো। মিনিট 5 পরে আবার বলতে লাগলো, ও শুনুন, প্ল্যান অনুযায়ী আমাদের G1 কয়েকজন লোক নিয়ে একটা ছোট জাহাজে উঠবেন। ওরা সবাই দক্ষ, অনুগতও বটে। ওরা প্রকাশ্যে অনুসন্ধানী দলের কাজ করবে যেন সমুদ্রের অভ্যন্তরে অনুসন্ধান চালাচ্ছে। এরপর কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা দেখার জন্য আপনারা ছদ্মবেশে যাবেন জাহাজে। সমুদ্রের প্রয়োজনে সাঁতার দেওয়া ট্রেনিং তো আপনাদের আছে? হ্যাঁ, সবাই সমস্বরে বলে ওঠে। ব্লোফেল্ড এবারে বলল, সিসিসি বিভাগের প্রধান মিস্টার সিয়াকা, আপনি আপনার কাজের রিপোর্ট দিন। এবারে রোগামতো একজন সমবয়সী ব্যক্তি উঠে দাঁড়ালো। নাম ফিডেল সিয়াকা। গলাটা সামান্য কেশে নিয়ে বলতে আরম্ভ করলো ও, আমরা যে কটা দেশের কাছে অর্থের দাবি করেছি তারা দিতে রাজি হয়েছে। তবে তারা ওই অর্থমূল্যের সমান সোনার বাট প্যাকেটে মুড়ে এখানকার ওই আগ্নেয়গিরির 2 বর্গ কিলোমিটারের মধ্যে রাতে বিমানে করে ফেলে দেবে। এরকমই ব্যবস্থা করা আছে। সেই সময় আমাদের লোকও শক্তিশালী টর্চ হাতে নিয়ে স্পটে থাকবে। প্যাকেটগুলোর ওপরে ফসফরাসের কোটিং থাকবে যাতে চিনতে পারা যায় সহজে। আগ্নেয়গিরির 2 বর্গ কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই, সুতরাং আমরা নিশ্চিন্ত। বলে ফিডেল সিয়াকা কিছুক্ষণ থামল। সবাই এবার মুখের দিকে তাকিয়ে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করলো ভালোভাবে। তারপর আবার বলতে আরম্ভ করলো, সংগৃহীত সমস্ত সোনার বাঁটগুলো আমার কাকার হেফাজতে থাকবে। তিনি 10 লক্ষ পাউন্ড দাবি করেছেন। আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। বলে বসে পড়ল ফিডেল সিয়াকা। এবারে প্রেসিডেন্ট ব্লোফেল্ড আবার বলতে আরম্ভ করলেন, এরপরের দায়িত্ব 201-এর ওপর দেওয়া আছে। মার্কিউরাল জাহাজে ওই সোনার বাটগুলো নিয়ে ও ক্যাটানিয়া পোর্ট থেকে রওনা হবে। সুয়েজ খাল অতিক্রম করে সোজা এগোবে ইন্ডিয়ার গোয়ার দিকে। মাঝপথে আর একটা ছোট জাহাজ ওর সঙ্গে যোগাযোগ করবে। জাহাজটা ইন্ডিয়ার বোম্বে শহরের একজন সোনা ব্যবসায়ীর। ওখানেই ডিল হয়ে যাবে। তারপর আমাদের জাহাজ পেমেন্ট নিয়ে গোয়ার দিকে রওনা হয়ে যাবে। শেষে ওই অর্থ চার্টার্ড প্লেনে করে নিয়ে আসা হবে জুরিখে। সেখানে বিভিন্ন সুইস ব্যাংকের প্রত্যেক ট্রাস্টির নামে একটি করে সেফ ডিপোজিট ভল্ট খোলা হবে। এই ব্যাপারে পরে আপনাদের সব খবর জানিয়ে দেওয়া হবে সময় মতো।
আপাতত আজকের মতো এখানেই আমাদের মিটিং শেষ হলো। ধন্যবাদ, আবার দেখা হবে বলে ব্লোফেল্ড ভেতরে চলে গেল। অন্যান্যরাও উঠে যাওয়ার উদ্যোগ নিতে লাগলো। তখন ঠিক বেলা 9টা। জেমস বন্ড চেয়ারে বসে চা খাচ্ছিল। মুখের সামনে সেদিনকার খবরের কাগজটা ধরা আছে। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। উঠে গিয়ে রিসিভারটা নিল জেমস। অন্য প্রান্তে মিস্টার এর কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো, 007, এখন কেমন আছো? ভালো স্যার, জেমস বলে উঠল। মিস্টার এর কণ্ঠস্বর ভেসে এলো আবার। তুমি শিগগিরই একবার এসে আমার সঙ্গে দেখা করো, জরুরি দরকার আছে। কী রকম জরুরি স্যার? জেমস জিজ্ঞাসা করল। জবাবে মিস্টার এম বললেন, তোমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পাঠানো হবে সপ্তাহখানেকের জন্যে। ঠিক আছে, যাচ্ছি। তৈরি হয়ে নিয়ে কিছুক্ষণের মধ্যেই জেমস বন্ড অফিসে হাজির হলো। অফিসের কর্মচারীদের দেখে মনে হলো কোনো একটা মারাত্মক কিছু ঘটেছে বা শিগগিরই ঘটতে যাচ্ছে। মিস্টার এম ওকে দেখতে পেয়ে বললেন, বসো জেমস। জেমস বসল। এবারে মিস্টার এর দিকে বেশ কয়েকখানা ফটো এগিয়ে দেন। বললেন, দেখো ভালো করে। জেমস সেগুলো নিয়ে দেখতে আরম্ভ করলো। মিস্টার এম তখন পাইপ মুখে দিয়ে ফাইল দেখতে ব্যস্ত। একটা ফটোকপি করা চিঠি জেমস মনোযোগ দিয়ে দেখছিল। চিঠিটা ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারকে লেখা। বিড়বিড় করে পড়তে লাগলো জেমস। মাননীয় মহাশয়, আপনাদের বিমান বাহিনীর ডিপার্টমেন্টাল হেড জিজ্ঞাসা করে জানতে পারবেন যে আপনাদের 5 নম্বর পরীক্ষামূলক স্কোয়াড্রনের ভিত্তিকেটার প্লেন গত 2রা জুন রাত 10টায় 2টো পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রেনিং ফ্লাইটে বেরিয়েছিল। বিমানের যাত্রী ছিল 5 জন কর্মী আর 1 জন পর্যবেক্ষক। বিমানটির 40,000 ফুট উচ্চতায় 10 ঘন্টা ওড়ার মতো জ্বালানি ছিল। দুর্ভাগ্যবশত বিমানটি আর আপনাদের ঘাঁটিতে ফিরে যায়নি। পরমাণু বোমা 2টো সহ বিমানটি এখন আমাদের হেফাজতে। আমরা দুঃখিত, বৈমানিক সহ অন্যান্য যাত্রীরা কেউই বেঁচে নেই। ওদের আত্মীয় স্বজনদের কাছে খবরটা জানিয়ে দেবেন আশা করছি। আমরা অবশ্য আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েই আছি, তবে তার জন্য পারিশ্রমিক বাবদ 10 কোটি পাউন্ড লাগবে। অর্থাৎ এই পরিমাণ অর্থ পেলে আপনাদের বিমান আর বোমা 2টো ঠিক কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা আমরা আপনাদের যথাসময়ে জানিয়ে দেব। কিভাবে কোথায় ওই পরিমাণ অর্থ আমাদের দেবেন তা এই চিঠির সঙ্গেই আছে। তবে সামান্য একটু বলে রাখি যে ওই অর্থের সামান্য মূল্যের সোনার বাঁট আমাদের নির্দেশিত জায়গায় পৌঁছে দিতে হবে। তার সঙ্গে অবশ্যই একটা প্রেসিডেন্টের চিঠি চাই, যাতে এই মর্মে লেখা থাকবে যে স্টেপট্রে সংস্থা আর তার সব সদস্যদের যাবতীয় অপকর্মের হাত থেকে রেহাই দেওয়া হচ্ছে বা হয়েছে। শর্ত মেনে নেওয়ার শেষ দিন 23রা জুন থেকে 7 দিনের মধ্যে। এর মধ্যে যদি আমাদের শর্ত না মানা হয় তাহলে অবশ্যই আপনাদের 10 কোটি পাউন্ডের সম্পত্তি নষ্ট হবে। এতৎসত্ত্বেও যদি আমাদের কথায় গুরুত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা পরমাণু বোমা 2টো ফাটিয়ে দেব। অবশ্য তার আগে আমরা বিশ্ববাসীর কাছে জানিয়ে দিতে ভুলব না। বুঝতেই পারছেন এর ফলে মানুষের মধ্যে কীরকম আতঙ্ক নেমে আসবে, আর আপনারা চাপের মুখে পড়ে যাবেন। সমস্ত ঘটনার জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন। এটাই প্রথম এবং শেষ চিঠি বলে ধরবেন। ভবিষ্যতে কাজের মাধ্যমেই আমাদের পারস্পরিক বোঝাপড়া হবে। পুনশ্চ এই চিঠির কপি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছেও পাঠানো হয়েছে। চিঠিটা সব শেষ করে জেমস টেবিলের ওপরে রেখে দিল। মিস্টার এম জিজ্ঞাসা করলেন, পড়লে চিঠিটা? হ্যাঁ, খুবই উদ্বেগের বিষয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে 2টো পরমাণু বোমা সমেত তাদের একটা প্লেন নিখোঁজ হয়েছে, বললেন মিস্টার এম। পাইপে টান দিয়ে আবার বললেন, স্পেকট্রো নামের ওই সন্ত্রাসবাদী সংস্থা যে বোমা 2টোর নাম্বার দিয়েছে তা কিন্তু সত্যি। মিস্টার এমের কথা শেষ হলে জেমস জিজ্ঞাসা করল,
ব্যাপারটা খুবই উদ্বেগের বিষয় স্যার। হ্যাঁ, তা তো বটেই, বললেন মিস্টার এম। আবার আমাদের মিত্রদেশের গোয়েন্দা বাহিনী অবশ্য বিভিন্ন জায়গায় প্লেন আর বোমা দুটোর তল্লাশি চালাচ্ছে। এখন তোমাকে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউ যেতে হবে। ওখানে সব আধুনিক যন্ত্রপাতি আছে। এছাড়া আছে সিআর একজন এজেন্ট। তোমাকে সাহায্য করার জন্য একটা পুলিশ বাহিনীও থাকবে। তুমি চলে যাও। প্রতিটি ঘটনা আমাকে বেতার মারফত জানাতে ভুলবে না। বলে একটা সাইফার মেশিন মিস্টার এম জিমসের দিকে এগিয়ে দিলেন। বললেন, খবর টবর পাঠাবার ব্যাপারে এই মেশিনটা খুব কাজ দেবে। ঠিক আছে স্যার, তাহলে আসি। মেশিনটা নিয়ে জেমস উঠে দাঁড়ালো। মিস্টার এম বললেন, ঠিক আছে, শুভকামনা রইল। জেমস এবারে বেরিয়ে এলো অফিস থেকে। হাঁটতে হাঁটতে মনে মনে ভাবল, ওই কাজের তো মাথা মুন্ডু কিছুই জানি না, সবটাই অনিশ্চিত ব্যাপার। জেমস এসে নিজের গাড়িতে উঠে বসল। পাশেই ক্যামেরার মতো সাইফার যন্ত্রটা রাখল। এদিকে আর একটা গাড়িতে বসে ওর দিকে লক্ষ্য রাখছিল একজন, হাতে 45-এর কোল্ট রিভলভার। লোকটা আর কেউ নয়, স্বয়ং কাউন্ট লিপ। আগে থেকেই ও জেমস বন্ডের ঠিকানাটা জোগাড় করেছিল। তারপর থেকেই গোপনে ওকে অনুসরণ করে যাচ্ছিল। গাড়িটা বেনামিতে ভাড়া করা। কাউন্ট লিপের এখন একটাই চিন্তা, তা হলো যে কোনোভাবেই হোক জেমসকে খতম করা। এর আগে কতকজনকে খতম করেছে, আর এ তো একটা পিপিলিকা। জেমসের গাড়িটাকে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে অনুসরণ করছিল কাউন্ট লিপ, আর ওর কাছ থেকে প্রায় 100 গজ দূর থেকে একটা মোটর বাইক ওকে অনুসরণ করছিল। চালকের চোখে গগলস। সেকেন্দ্রা সংস্থার সদস্য, কোড নাম্বার 6। 3টে গাড়ি পরস্পরকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিল। নাম্বার 6 বুঝতে পারছিল না যে কাউন্ট লিপ ওই বেন্টলি গাড়িটাকে কেন অনুসরণ করছে, কে আছে ওতে। অবশ্য এসব ভাবা মানে সময় নষ্ট। ওই ভক্সওয়াগন গাড়ির মালিককে খুন করাই তার একমাত্র লক্ষ্য। কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে একটা শক্তিশালী বোমা বের করলো মোটর বাইকের আরোহী। ভীষণ ট্রাফিক জ্যাম। কোনো রকমে ও ভক্সওয়াগনটার সামনে হাজির হলো। এদিকে কাউন্টলিপ তখন জেমসের বেন্টলি গাড়িটার একেবারে পাশাপাশি চলছিল। একটা হাতে তাক করা রিভলভার, অন্য হাতে স্টিয়ারিং। হঠাৎ রিভলভারের শব্দ। জেমস বাইরের দিকে তাকালো। খুব অল্পের জন্য কাউন্টলিপের রিভলভারের গুলি থেকে বেঁচে গেল জেমস। আর একটু হলেই মাথাটা ছাতু হয়ে যেত একেবারে। দ্বিতীয় গুলিটাও লক্ষ্যভ্রষ্ট হলো। কোনো রকমে বাঁচল জেমস। তৃতীয় গুলিটা ছোড়বার আগেই প্রচণ্ড জোরে একটা বোমা বিস্ফোরণ ঘটল। সঙ্গে সঙ্গে কাউন্টলিপের গাড়িটা উল্টে কাত হয়ে গেল। এরকম আচমকা বিকট আওয়াজে জ্ঞান হারিয়ে ফেলল জেমস। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার জ্ঞান ফিরে এলো। গাড়ি থেকে বেরিয়ে এলো দ্রুত। কাউন্টলিপের গাড়িটা তখন জ্বলছে, ভেঙে চুরে একাকার। লোকজনের ভিড় জমে গেছে। এদিকে পুলিশের গাড়ির আওয়াজে ভিড় হালকা হয়ে গেল। জেমসও আর দাঁড়ালো না ওখানে। এখন ওর গন্তব্য মিস্টার এম এর অফিস। এদিকে পুলিশ তদন্তের কাজে নেমে পড়েছে। মোটর বাইক আরোহীর চেহারার বিবরণ সঠিক কেউই দিতে পারল না। তবে পুলিশ জানতে পারল যে কাউন্টলিপ যেখান থেকে গাড়িটা ভাড়া নিয়েছিল সেখান থেকেই জন স্টল নামের এক ব্যক্তি মোটর বাইক ভাড়া নিয়েছিল। এইভাবেই কাজ এগোচ্ছিল। ওদিকে মিস্টার এমের ধারণা জেমসকে তার পুরনো কোনো শত্রুই মারতে চেয়েছিল। তবে এসব ব্যাপারে এখন আর না ভেবে চলে যাওয়াটাই এখান থেকে বুদ্ধিমানের কাজ। তারপর মিস্টার এমের সেক্রেটারিকে নির্দেশ দেন পুলিশ রিপোর্ট পাওয়া গেলে সেটা যেন থান্ডারবাল যুদ্ধ বিভাগে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়। জেমস বন্ডের মাথাটা এখন যেন কেমন যেন গুলিয়ে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। স্পেকট্রার একজন সদস্যের নাম ফন্ডা। তার কোড নাম্বার হলো 4। সে তখন একটা বিশেষ কাজের জন্য ন্যাটোর কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রাখছিল।
এই সময় তার আলাপ হলো দক্ষ পাইলট জোসেফ পিটাসির সঙ্গে। ফন্ডার কৌশলের ফাঁদে ধরা দেয় পিটাসি। পুরো ব্যাপারটাই ছিল একটা চক্রান্ত। এক হলো উপযুক্ত পরিমাণে অর্থ বিনিময়। পিটাসির ভিন্ডিকেটার প্লেনটাকে পরমাণু বোমা শুদ্ধ তাদের কথা মতো একটা গোপন জায়গায় নামিয়ে দেবে। তার বিনিময়ে তাকে দেওয়া হবে নগদ $10 লক্ষ। অন্য নামে একটা পাসপোর্টও তৈরি করে দেওয়া হবে। যেখানে ও যেতে চাইবে সেখানেই ওকে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। প্ল্যান মাফিক 2 জুন ঠিক রাত 8টায় ভিন্ডিকেটার প্লেনটা 2 পরমাণু বোমা সমেত আকাশে ওড়ে। ককপিটের পেছনে বসার কটা সিট ছিল। প্রথমে পিটাসি সেখানেই বসে, অন্য একজন প্লেন চালাচ্ছিল। বাকিরা বিমানের যন্ত্রপাতি নাড়াচাড়া করছিল। কিছুক্ষণ পরেই পিটাসির প্লেন চালানোর পালা এলো। প্লেনের বাকি 5 জনকে কীভাবে শেষ করে দেওয়া যায় সেটাই ও ভাবছিল মনে মনে। পিটাসি এবারে পাইলটের সামনে এসে বসলো। এবারে ওর প্লেন চালানোর পালা। কথাবার্তা বলতে বলতে একটা ছোট্ট টিউব পকেট থেকে বের করলো পিটাসি। তারপর টিউবটার মুখটা বাড়তিনে ঘোরালো। শেষে সামনের তাকের ওপর লুকিয়ে রাখলো। অক্সিজেনের মুখোশটা নিয়ে বসলো একেবারে পেছনের সিটে। ইতিমধ্যে টিউবটা তার কাজ শুরু করে দিয়েছে। টিউবের সামনেই প্লেনের নেভিগেটর বসেছিল। সে 2 হাতে মুখটা ঢেকে নিচে পড়ে গেল। রেডিও অপারেটর এয়ারফোনটা খুলে ফেললো। তারপর উঠে দাঁড়ালো। কিছুটা এগিয়ে সেও মেঝেতে মুখ থুবড়ে পড়ে গেল অত্যন্ত অসহায়ভাবে। এরপর অ্যাসিস্ট্যান্ট পাইলট আর ফ্লাইট ইঞ্জিনিয়ারেরও একই দশা হলো। প্রত্যেকেরই প্রাণহীন শরীরগুলো প্লেনের মেঝের ওপর করুণভাবে পড়ে রইল। এদিকে পাইলট মাথার ওপরে রাখা মাইক্রোফোনটাকে কোনো রকমে ধরবার জন্য চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু সফল হলো না। চেয়ার থেকে প্লেনের মেঝেতে ওর শরীরটা আঁচড়ে পড়ে গেল। পিটাসির দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু তার আগেই সব শেষ। পিটাসি এবারে কাজে নেমে পড়ল। প্রথমে মুখের অক্সিজেনের মুখোশটা ভালো করে আটকে নিল ও। তারপর হাতে রাবারের গ্লাভস পরে নিল। কেবিনে এয়ার প্রেশার একটু বদলে দিল যাতে ভেতর থেকে দূষিত বাতাস বেরিয়ে যেতে পারে। এরপর সেই টিউবটার মুখটা ভালো করে বন্ধ করে দিল। ওটা সাইনাইড টিউব। তারই বিষাক্ত গ্যাসে এতজন লোক নির্মমভাবে এক নিমেষে খতম হয়ে গেল। মিনিট 20 কেটে যাওয়ার পরে পিটাসি প্লেনের মেঝের ওপর কিছু ক্রিস্টালের গুঁড়ো ছড়িয়ে দিল। কিছুক্ষণ ভালো করে দেখলো, গুঁড়োগুলোর কোনো পরিবর্তন হয়নি। পিটাসি এবারে নিশ্চিন্ত হলো যে প্লেনের মধ্যে আর ওই বিষাক্ত গ্যাস নেই। এখন মাস্ক খুলে ফেললেও চলবে। বিমানটা তখন 32,000 ফুট ওপর দিয়ে চলছে। 4-6 ঘন্টা এইভাবে চলার পরে বিমানটাকেও বাঁ দিকে ঘোরালো। এরপর ট্যাঙ্কটা খুলে দিল যাতে বেশ কিছু তেল বেরিয়ে যায়। এতে বিমানটা হালকা হবে, নামতেও সুবিধা হবে। এবারেও বেতার যন্ত্র মারফত যোগাযোগ করার চেষ্টা করলো। প্রথমবারে পেল না, কিন্তু দ্বিতীয়বারে সফল হলো। সঙ্গে সঙ্গে ও বিমানের গতি কমিয়ে দিয়ে নিচে নামতে থাকলো ধীরে ধীরে। শেষ পর্যন্ত বিমান এসে নামলো সমুদ্রের বুকে একটা ছোট্ট দ্বীপের ওপর। বেতার সংকেতের নির্দেশ মতো বিমানের সমস্ত আলো নিভিয়ে দিল ও। তারপর এমার্জেন্সি এক্সিট দিয়ে বিমানের ককপিটে এসে দাঁড়ালো। প্লেনের একেবারে পেছন দিকের কিছুটা অংশ ভেঙে গেছে। চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো পাইলট জোসেফ পিটাসি। নিস্তব্ধ প্রান্তর, চারিদিকে নীল জলরাশির মধ্যে এক টুকরো দ্বীপ। কিছুক্ষণের মধ্যেই একটা স্পিডবোট এসে বিমানের ককপিটের কাছে দাঁড়ালো। বোটে 2 জন আরোহী। ওদের দেখে পিটাসি হাত নাড়তে লাগলো। আনন্দে চিৎকার করে উঠল বার কয়েক। বোটের 2 জনও হাত নাড়ল, তবে খুবই স্বাভাবিক, বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই। প্লেনের গা বেয়ে লোক দুটো এবারে উঠে এলো বিমানের ককপিটে। পিটাসি বলল, এই সুন্দর এরোপ্লেনের মধ্যে আছে শক্তিশালী 2টো বোমা। সামান্য থেমে বলল, বোমা সমেত প্লেনটা আপনাদের উপহার দিচ্ছি। লোক দুটো মৃদু হেসে ওর দিকে এগিয়ে এলো। পিটাসি করমর্দনের জন্য নিজের হাতটা বাড়িয়ে দিল ওদের দিকে, বলল, আসুন। ওদের মধ্যে একজন পিটাসির বাড়ানো হাতটা শক্ত করে ধরল। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের দিকে টানল। পিটাসির মাথাটা ঠুকে গেল জোরে। লোকটা তখন আর বিন্দুমাত্র দেরি না করে বাঁ হাতের লুকানো ছোরাটা পিটাসির চিবুকের তলায় একেবারে মাথার কাছাকাছি চালিয়ে দিল সজোরে।
পিতাসী অবাক হয়ে যন্ত্রণাকাতর চোখ দুটো নিয়ে পড়ে গেল নিচে। কয়েক মুহূর্ত বিস্ফারিত চোখে তাকিয়ে তার দেহটা স্থির হয়ে গেল বরাবরের মতো। লোকটা ঘৃণায় থুতু ছিটিয়ে বলল, বিশ্বাসঘাতক। বলে ছোড়াটা লেগে থাকা রক্ত পিতাসীর জামাতেই ভালো করে মুছে নিল। সবশেষে পাশের লোকটাকে জিজ্ঞাসা করল, একে নিয়ে কি করবো এখন? পাশের লোকটা জবাব দিল, ফেলে দাও। পিতাসীর মৃতদেহটা দুজনে মিলে ধরে সমুদ্রের জলে ফেলে দিল। ততক্ষণে সমুদ্রের পাড়ে আরও কিছু লোক এসে জড়ো হয়েছে। খনি লোকটা বলল, কাজ শেষ। এরপরেই ওই লোকগুলো খুব তাড়াতাড়ি ডুবুরির পোশাক পরে নিল। পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নিল ভালোভাবে। ডুবন্ত বিমানটার তখন চারিদিক জুড়ে ফেনায় ভর্তি। একে একে সব ডুবুরিরাই জলে নামল। স্পিডবোটটা ওই বিমানের কাছ থেকে বেশ খানিকটা দূরে সরে গেল। ওদিকে শেড থেকে আলো ফেলা হলো ডুবুরিদের সাহায্যের জন্য। এই ডুবুরিদের কাজ হলো প্লেনের নিচে দিকে রাখা দুটো পারমাণবিক বোমা উদ্ধার করে নিয়ে আসা। দূর থেকে একজন সুদর্শন লোক সব লক্ষ্য করছিল। ইয়ার্ডে হাসি মুখে দাঁড়িয়েছিল ও। লোকটা প্রেতাত্মা ক্লাবের প্রধান ব্যক্তি, নাম্বার 1। দ্রুত কাজ শেষ হওয়ার জন্য মনে মনে ও খুশি হয়ে উঠেছিল। এত বড় একটা শক্ত কাজ যে কয়েকটা মাত্র ঘন্টায় হাতের মুঠোর মধ্যে এসে গেল। লোকটা এবারে বেতার যন্ত্রের কাছে গিয়ে অপারেটরকে জিজ্ঞাসা করলো, নাসাউয়ের ওপর দিয়ে আমরা যখন আসছিলাম তখন কন্ট্রোল টাওয়ারে কিছু ধরা পড়েনি তো? না স্যার, পড়েনি, অপারেটর জবাব দিল। লোকটা বলল, এবার ঠিক আছে, ভালো করে চারদিকে নজর রাখো, এবার নাম্বার 2কে দাও। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই লোকটার নাম্বার 2 এর কণ্ঠস্বর শুনতে পেল। কথাবার্তা চলল বেশ খানিকক্ষণ ধরে। তারপর লাইন কেটে গেল। দলের প্রত্যেক সদস্যের গতিবিধি প্রচণ্ড রকম নিয়ন্ত্রিত। প্রত্যেকের ওপরেই কঠোর নির্দেশ আছে। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি একমাত্র মৃত্যু। এবারে সমুদ্রের ওপরে আনুমানিক 200 গজ দূরে একটা আলোর বিন্দু দেখা গেল। তারপর জেনারেটর চলার মৃদু শব্দ ভেসে এলো। নাম্বার 1 অর্থাৎ এমিলিও লাগো সুন্দর ইয়ার্ড ডেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। এমিলিওকে দেখতে সুদর্শন, ওপরের মহলে অনেকের কাছে ওর অবাধ গতিবিধি, একাধিক সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে ওর হৃদ্যতা। এমিলিওকে সবাই ভদ্র এবং শিক্ষিত বলে জানে, কিন্তু ও মোটেও তা নয়, বরং ঠিক তার বিপরীত। ও ভীষণ লোভী আর প্রতিহিংসা পরায়ণ, এছাড়া নিষ্ঠুর খুনিও। এর ফলে ওর প্রকৃত স্বরূপ সম্পর্কে অনেকেই অজ্ঞ ছিল। দাঁড়িয়েছিল এমিলিও, পানমের দিকে তাকিয়েছিল, একেবারে দেখছিল। হঠাৎ একজন নাবিক এসে জানালো, স্যার, সিগন্যাল পাওয়া গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, বলল এমিলিও। কিছুক্ষণ পরেই সেই আলোর বিন্দু পরিণত হলো একটা সার্চ লাইটে। একটা স্পিডবোট জলের নিচ থেকে একটু সোজা টেনে নিয়ে আসছিল। সেই স্লেজের ওপরেই রয়েছে পারমাণবিক বোমা দুটো। বোমা দুটো তো বটেই, এমনকি প্লেনটাকেও এমনভাবে ঢেকে রাখা আছে যে মনে হবে ওই জায়গাটা জুড়ে সাদা বালি ছড়িয়ে আছে। প্রকৃতপক্ষে এই জাতীয় মারাত্মক বোমা খোঁজবার জন্য বিভিন্ন লোকজনকে নানা রকমভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। তারপর সবচেয়ে সেরা ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে প্ল্যান ওমেগা টিম। এমিলিও ওদের কার্যকলাপ লক্ষ্য করছিল। যে কজন ডুবুরি প্লেনের নিচ থেকে পারমাণবিক বোমা খুলে আনতে গেছিল, তারা সবাই একে একে ইয়ার্ডের ওপরে উঠে এসেছে। বোটের একজন মেকানিক আর সহযোগী ডুবুরিদের পোশাকগুলো খুলতে সাহায্য করছিল। এমিলিও বলল, সার্চ লাইট আর জেনারেটরটা বন্ধ করে দাও। ঠিক আছে স্যার। ওই দুটো বন্ধ করে দেওয়া হলো এমিলিওর নির্দেশে। তারপরেই স্পিডবোটটা এসে দাঁড়ালো ইয়ার্ডের পাশে। ক্রেন দিয়ে যাত্রীশুদ্ধ স্পিডবোটটা ইয়ার্ডের ওপরে তুলে নেওয়া হলো। ইয়ার্ডের যে ক্যাপ্টেন, সেই লোকটা খুবই রোগা ধরনের, মুখটা সব সময় গম্ভীর। এক সময় ক্যানাডিয়ান নেভিতে কাজ করতো। সব সময় সেখানে মদ খেয়ে মাতাল হয়ে থাকতো, মন দিয়ে কাজকর্ম করতো না। এর ফলে ও সেখানকার চাকরিটা খুইয়েছিল।
এবারেও এসে যোগ দিয়েছিল এমিলিও লাগোর দলে। এখানেও মাঝে মাঝেও অবাধ্য হয়। একবার এমিলিওর নির্দেশ না মানার জন্য এমিলিও বেধড়ক মেরেছিল ওকে। সেই থেকেও এমিলিওর কথা আর অমান্য করার সাহস দেখায় না। ডুবুরিরা এসে বসল চেয়ারে। এমিলিওর নির্দেশে প্রত্যেককে এক গ্লাস করে দামি হুইস্কি দেওয়া হলো। তারপর বলল, তোমাদের প্রত্যেকের এখন বিশ্রামের প্রয়োজন, যে যার ঘরে বিশ্রাম নাও, একটু পরেই আবার সমুদ্রে নামতে হবে। হঠাৎ এমিলিও চোখে পড়ল একজনকে। চাঁদের আলোয় লোকটা যেন ফ্যাকাশে হয়ে দাঁড়িয়ে কাঁপছিল। এমিলিও বলল, কি ব্যাপার মিস্টার কোৎসে, ওরকম করছেন কেন? দুটো দারুণ খেলনা তো আপনি পেয়ে গেছেন, তাই না? মিস্টার কোৎসে একজন বৈজ্ঞানিক। তিনি পারমাণবিক বোমা দুটো দেখার পরেই উত্তেজিত হয়ে পড়েছেন। সেই থেকে একটানা কেঁপে উঠছিল তার শরীরটা। কোনো রকমে জড়ানো কণ্ঠস্বরে মিস্টার কোৎসে বললেন, সত্যি অপূর্ব, এ দুটোর বিশাল ক্ষমতা, অবশ্য খুবই সহজভাবে তৈরি। এই দুটো নিজে থেকে কখনোই ফাটবে না। তাই নাকি? ঠিক আছে মিস্টার কোৎসে, আপনি এবারে কাজে নেমে পড়ুন। ওই দুটোকে কোথায় রাখা যায় একটা ব্যবস্থা করুন। মনে মনে হাসল এমিলিও। বোমা দুটো ঠিক জায়গায় রাখার পরেই মিস্টার কোৎসের কাজ শেষ হবে। তারপর ওর দুনিয়া থেকে বিদায় নেবার পালা। কিন্তু এমিলিওর পরিকল্পনাটা সামান্য পাল্টালো। যদি ভবিষ্যতে বোমা দুটোর বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন হয়, তাহলে এই বিজ্ঞানী কোৎসেকে কাজে লাগানো হবে, আর সেই জন্যই ওকে বাঁচিয়ে রাখা দরকার। এদিকে নাসাউতে এখন অনেক ধনী ব্যক্তির ভিড়। সবাই গুপ্তধনের সন্ধানে এসেছে। সবাই জানে এমিলিওর সেই জন্যেই এসেছে এখানে। এমিলিওর আচরণও অনেকটা ধনীদের মতো। যারা এখানে এসেছে তারা সবাই যে গুপ্তধনের আশাতেই এসেছে তা নয়, অনেকে এসেছে বেড়াতেও। এমিলিওর একটা সুন্দর ইয়ার্ট আছে, তাতে করেই ও সমুদ্রে ঘুরে বেড়ায়। এই সমুদ্রে বিভিন্ন সময় একাধিকবার জাহাজডুবি হয়েছে। প্রত্যেকটি জাহাজেই প্রচুর ধনসম্পদ আর সোনা ছিল। আর এই কারণেই গুপ্তধনের সন্ধানে এখানে সারা বছরটাই ভিড় লেগে থাকে। কেউ কেউ অবশ্য সামান্য পরিমাণে উদ্ধারও করেছে, তবে তা অতি অল্পই। সেগুলো ছিল রূপোর বাঁট। এখানকার দুজন ব্যবসায়ী ওগুলো পেয়েছিল সমুদ্রের বুক থেকে। সেই বাঁটের কয়েকটা ওরা এখানকার উন্নয়ন সংস্থাকে দান করে, আর কয়েকটা নিজেদের অফিসে রেখে দেয়। এখানকার মানুষদের ধারণা সমুদ্রের বুকের গভীরে অফুরন্ত ধনসম্পদ লুকিয়ে আছে। ইয়ারটা জোরে চালাচ্ছিল এমিলিও। চাঁদের আলো নেই। এয়ারটার আলোগুলো নিভিয়ে দিল ও। যেখানে প্লেনটা ডুবেছে ঠিক সেইখানে গিয়ে হাজির হলো এমিলিও। সমুদ্রের ঠিক মাঝখানটায় একটা দ্বীপ, নাম ডগ আইল্যান্ড। খুব বড় নয়, কয়েকটা আঙুরের গাছ দেখতে পেল ও টর্চ জ্বালিয়ে। এছাড়া আছে বেশ কয়েকটা খেজুর গাছ। এই দ্বীপটা নাকি অভিশপ্ত দ্বীপ, সেই জন্য এখানে ভয় কেউ আসেনি। ডগ আইল্যান্ডের ঠিক কাছাকাছি এসে এমিলি ইয়ারটার গতি কমিয়ে দিল। একেবারে ধারে এসে থামল। মনে মনে বলল, বাবা, এ যে একেবারে মনুষ্যবিহীন নির্জন। ইয়ারটাকে নোঙর দিয়ে আটকালো ও। এমিলিও ছাড়া আরও 4 জন ডুবুরিও আছে। এমিলিও টর্চটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। 4 জন ডুবুরি দুভাগ হয়ে গেল, এগিয়ে চলল। তারপর এদিকে ইয়ার্টের ভেতরকার খোলের দরজাটা খুলে গিয়ে সমুদ্রের জল ঢুকতে আরম্ভ করলো এর ভেতরে। ওইদিকে এমিলিও আর ওই 4 জন ডুবুরি সমুদ্রের জলে ডুবে গেছে ততক্ষণে। ইয়ার্টের ওপরেই ছিল ওরা। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে সমুদ্রের ঢেউ খানিকটা স্থির হলো। ইয়ার্টও কম দুলছিল। চাঁদও উঠেছে এবারে। তারই আলোয় দেখা যাচ্ছিল সব কিছু। এমিলিওর নির্দেশ অনুযায়ী ডুবুরিরা এগিয়ে চলল এবারে সমুদ্রের গভীরে। সামুদ্রিক মাছ আর প্রাণীদের ইতস্তত বিচরণ করতে দেখা যাচ্ছিল। অবশ্য এখনও হাঙর বা ওই জাতীয় কিছু চোখে পড়েনি। সাঁতার কেটে সবাই ততক্ষণে ডগ আইল্যান্ডের প্রবাল দ্বীপের কাছে এসে হাজির হলো। এখানে দ্বীপের ধারটা একেবারে খাড়া হয়ে সমুদ্রের ওপর দিকে উঠে গেছে। চাঁদের আলো পড়ে জায়গাটা সাদা রঙের চাদরের মতো দেখাচ্ছিল।
পুরো পরিবেশটাই বেশ রোমাঞ্চকর মনে হচ্ছিল। এখানেই পারমাণবিক বোমা দুটো লুকিয়ে রাখা হবে। এমিলিওর ভেতরে একটা আনন্দ হচ্ছিল। পায়ের পাখনায় ভর করে ও এগিয়ে গেল ছাতার মতো একটা জায়গার দিকে। ওখানে নানা ধরনের সামুদ্রিক মাছ আর বিচিত্র প্রাণীরা খেলা করছিল। এখানে এসে এমিলিওর পায়ের পাখনা দুটো খুলে দেখল। একটা বড় আকারের প্রবালের খাঁজে দুটো পা রেখে দাঁড়ালো। তারপর ডাকলো চিৎকার করে, এই যে তোমরা এদিকে এসো। যাচ্ছি, ডুবুরিরা বলে এগোতে আরম্ভ করলো। ততক্ষণে এমিলিও একটা ফুটোর মধ্যে ঢুকে পড়েছিল। ফুটোটা গজ 10 লম্বা। এমিলিও একজন ডুবুরিকে বলল, এই ফুটোর মধ্যে হাতুড়ি দিয়ে কটা লোহার গজাল পোতো, তারপর একটা দোলনার মতো তৈরি করো। ডুবুরিরা তাই করলো। এরপর এমিলিও বলল, শোনো, এবার ওই বোমা দুটোকে এই দোলনায় ঝুলিয়ে দাও। ডুবুরিরা ওর নির্দেশ মতো তাই করলো। তারপর চামড়ার স্ট্র্যাপ দিয়ে বোমা দুটোকে ভালো করে বেঁধে দেওয়া হলো। এতে সব রকম আবহাওয়াতেই বোমা দুটো ভালো থাকবে। সব কাজ হয়ে যাবার পরে এমিলিও একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। এখনও নিজেকে অনেকটা হালকা লাগছিল। সবশেষে ইয়ার্টে করে ফিরে চলল আবার সবাই মিলে। চাঁদের আলোয় ইয়ার্টটা তখন তরল রূপোর বুক ছিঁড়ে ছুটে চলছিল। রিস্টওয়াচটা দেখে ও বেতার যন্ত্রের ঘরের কাছে এগিয়ে হাজির হলো। রাত 1টা। এমিলিও মনে মনে ভাবল, এখানে রাত হলে কি হবে? যেখানে অনিস্ট বেলফোর্ড আছে সেখানে এখন সকাল 7টা। বেতার যন্ত্র মারফত যোগাযোগ করার চেষ্টা করলো এমিলিও। বেশ কিছুক্ষণ পরে বোলফিল্ডের কণ্ঠস্বর শুনতে পেল ও। বলল, হ্যালো, কেমন আছো অনেস্ট? বোলফিল্ডের কণ্ঠস্বর শোনা গেল। ভালো, কাজ সফল হয়েছে? হ্যাঁ, আমি খুবই দুশ্চিন্তা ছিলাম এমিলিও, কাল রাতে ঘুমাতে পারিনি। এমিলিও জবাবে বলল, আমিও চিন্তায় ছিলাম। এখন আমার নিজেকে খুবই হালকা লাগছে। আমিও খুবই আনন্দিত। বোলফিল্ডের কণ্ঠস্বর পরস্পরকে অভিনন্দন জানিয়ে এবার এমিলিও নিজের কেবিনে এসে ঢুকল। তারপর চেয়ারে বসে হুইস্কি ঢালল। সামনেই একটা চেরি ফল রাখা, ওটা সে শেষে খাবে। এই মুহূর্তে এমিলিও লাগো খুব খুশি। পার্লামেন্ট স্ট্রিট। একটা মোটর কার দ্রুত বেগে এগিয়ে আসছিল। বে স্ট্রিটের কাছাকাছি এলে চালক একবার ডান দিকে তাকালো। সামনে একটা ঘোড়ার গাড়ি আসছিল, গাড়োয়ান মাঝবয়সী। মোটর কারটা গিয়ে কোনো রকমে পাশ কাটানোর চেষ্টা করলো। ভয় পেয়ে গিয়ে ঘোড়াটা লাফিয়ে উঠল, একবার শব্দ করে ডেকে উঠল। পাশ দিয়ে ততক্ষণে মোটর কারটা দ্রুত বেগে বেরিয়ে গেল। চালক একজন যুবতী, দেখতে সুন্দরী, স্মার্ট, চোখে গগলস। গাড়িটাকে নিয়ে এসে ও থামলো নাসাউয়ের সবচেয়ে বড় দোকানটার সামনে। তারপর গাড়ি থেকে দ্রুত নেমে ঢুকে পড়ল দোকানের ভেতরে। জেমস দূরে দাঁড়িয়েছিল। যুবতীটিকে ও একভাবে দেখে যাচ্ছিল। চেহারায় একটা চটক আছে। ইতিমধ্যেই জেমসের কিছুটা পরিচয় জোগাড় করে রেখেছে। এখন শুধু আলাপ করার পালা। বাইরেই দাঁড়িয়েছিল জেমস বন্ড। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে দোকানের মধ্যেই ঢুকে পড়ল ও। দেখল যুবতী মেয়েটি কাউন্টারের একজন লোকের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে। কথাগুলো কানে গেল জেমসের। মেয়েটি বলছিল, আমার ভালো সিগারেট দরকার নেই, কারণ আমি নেশা করব না। আমার প্রয়োজন সবচেয়ে বাজে সিগারেট, যাতে আমার নেশা একেবারে ছুটে যায়। সম্ভবত এখানে সেই সিগারেট নেই। কাউন্টারের লোকটা রীতিমতো নার্ভাস। এরকম অদ্ভুত ধরনের খদ্দেরকে সামলাবার অভ্যেস ওর নেই। হঠাৎ একজনের দিকে চোখ পড়তেই লোকটা সামনের দিকে এগিয়ে গেল। যুবতীটি তখন একাই আলমারির সামনে দাঁড়িয়ে রইল। জেমস এবারে গিয়ে হাজির হলো ওর পাশে।
তারপর মৃদু হেসে বলল, আমার 2 রকম সিগারেট জানা আছে। আপনি যদি সত্যিই সিগারেট খাওয়া ছাড়তে চান তাহলে। যুবতী এবারে জেমসের দিকে তাকালো, বলল, আপনাকে আমি কোনোদিন দেখেছি বলে তো। তা ঠিক, আমি তো দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়াই, তবে যারা সিগারেট ছাড়তে চান তাদের আমি আন্তরিকভাবেই সহযোগিতা করি। আপনাকেও। যুবতী এবার জেমসকে ভালোভাবে দেখল। লোকটাকেও নাসাউতে এর আগে দেখেনি, তবে এর ব্যক্তিত্ব আছে, চেহারাটাও সুদর্শন, বুদ্ধিমানও মনে হচ্ছে। যুবতী এবার বলল, বলুন আপনি কি বলতে চান। জেমস এবারে মৃদু হাসল, বলল, আপনি যদি সত্যি সিগারেট ছাড়তে চান তাহলে মনটাকে আগে শক্ত করুন। এভাবে সপ্তাহ 2 কাটাতে পারলেই, অর্থাৎ না খেলে আর খেতে ইচ্ছে হবে না। বলে সামান্য থেমে জেমস আবার বলল, এখন যদি মনে করেন ধীরে ধীরে ছাড়বেন তাহলে 1 কার্টন ফিল্টার টিপ কিং সাইজ ডিউক সিগারেট কিনে নিন। বলে জেমস কাউন্টারের লোকটাকে 1 প্যাকেট নিয়ে আসতে বলে। লোকটা নিয়ে এসে জেমসের হাতে দিলে ও সেটা যুবতীটিকে দিয়ে বলল, নিন, এগুলো খাবেন। যুবতী দাম দেবার চেষ্টা করলে জেমস বলল, থাক, দাম দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। বলে জেমস নিজে 1 প্যাকেট সিগারেট কিনে সবগুলোর দাম মিটিয়ে দিল। যুবতী মৃদু আপত্তি করল, কিন্তু জেমস সেসবে কান দিল না। তারপর দুজনে বেরিয়ে এলো দোকানের বাইরে। বাইরেটা প্রচণ্ড গরম, শরীর যেন ঝলসে যাবার অবস্থা। জেমস বলল, মিস, আপনি কি সিগারেটের সঙ্গে পানিও ছেড়ে দেবেন ঠিক করেছেন নাকি? যুবতী এবারে কিছু বলল না, মৃদু হেসে কটাক্ষ করল। তারপর বলল, আপনার অনারে এবারের মতো খেতে রাজি আছি, তবে সেটা শহরের বাইরে, ফোর্ট মগাস্তের জেটিতে। জেমস বলল, আপনার প্রস্তাবটা মন্দ নয়। জেমস ওর সঙ্গে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি এবার চলতে আরম্ভ করলো। জেমস ওর সম্পর্কে যেটুকু খবর জোগাড় করেছে তা হলো এই: যুবতীর নাম ডোমিনেতা ভিতালি, জন্ম ইতালিতে, টাইরয়েল ঝলসানো শহরে, বয়স এখন 29, পেশায় অভিনেত্রী, মাস 6 হলো নাসাউতে এসেছে। এমিলিওর লাগোর নম সহচর হিসাবে ওর এখন পরিচয়। সমাজ ব্যবস্থার বৈষম্যের ফলেই নারী হয়ে যায় বারবনিতা, এতে তাদের কোনো দোষ নেই। জেমস বন্ডের এটাই ভাবনা। জেমসের গাড়িতে লক্ষ্য করছিল ভিতালির গাড়ি চালানোর হাত খুব পাকা, তবে কথাবার্তায় জেমসের ধারণা হলো মহিলা একটু উদ্ধত প্রকৃতির, তবে আকর্ষণীয়। বেশ খানিকটা এদিক ওদিক ঘুরে ভিতালি গাড়িটাকে এনে এক জায়গায় দাঁড় করালো। পুরনো এক অট্টালিকার ধ্বংসস্তূপ, ওপরতলায় গোলাপি রঙের একটা কাঠের বাড়ি। জেমসের মনে হলো সম্ভবত অতীতে জলদস্যুরা এই জায়গাটা ব্যবহার করত। বাড়িটাকে ঢোকার মুখেই একটা খালি পিপে ঝোলানো রয়েছে। ওই পিপেটার গায়ে 2টো মরার খুলি আর 2টো হাড় আড়াআড়িভাবে আঁকা। এটাই সিম্বল। আসলে এটা এখন একটা হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুজনে গিয়ে হোটেলে ঢোকে। সমুদ্রের দিকে হাওয়া আসছিল। অবশ্য চেয়ারগুলো বাদাম গাছের সারির আড়ালে থাকায় খানিকটা রক্ষা। ভিতালি জেমসকে নিয়ে বারান্দার এক কোণে সমুদ্রের ধারে গিয়ে বসল। জেমস রিস্ট ওয়াচটা দেখল, দুপুর ঠিক 1টা। যুবতীর দিকে তাকিয়ে বলল, কি নেবেন, হালকা না কড়া? দেখা যাক। বলে যুবতী ওয়েটারকে ডেকে পানীয় আনতে বলে। তারপর নিজের চটি খুলে সামনের চেয়ারটায় খালি পা দুটো তুলে দিল। জেমসের দিকে তাকিয়ে বলল, কবে এখানে এসেছেন আপনি? কেন বলুন তো, জিজ্ঞাসা করলো জেমস। যুবতী এবারে বলল, আসলে গরমের শেষে এখানে আর বেশি লোকজন থাকে না, যারা অবশ্য থাকে তারা পরস্পরের পরিচিত।
শুনে জেমস মৃদু হাসল। ততক্ষণে জেমস আর যুবতী পরস্পরের সঙ্গে পরিচিত হয়েছেন। জেমস বলল, আপনি ঠিকই ধরেছেন মিস ভিতালি, আজকেই আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। ভিতালি জিজ্ঞাসা করলো এবারে, শুধুই বেড়াতে? জেমস এই প্রশ্নে প্রথমটায় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আসলে ঠিক তা নয়। এখানে যখন ট্যুরিস্টরা আসে তখন অনেক ধনী ব্যক্তিও এখানে এসে হাজির হয়, উদ্দেশ্য সম্পত্তি বেচা কেনা। সেই কারণে এই সময়টাতে সম্পত্তির দামও ভীষণ বেড়ে যায়। আমি এসেছি কম দামে ওই রকম কিছু পাওয়া যায় কিনা দেখতে, এই আর কি। বলে সামান্য থামল জেমস, তারপর বলল আবার, মিস ভিতালি, আপনি কতদিন ধরে এখানে আছেন? ভিতালি জবাবে বলে উঠল, 6 মাস হলো। আমার ইয়ারটা আপনি দেখেছেন সম্ভবত, ওটাতে চড়েই এসেছি আমি। জেমস বলল, মনে হয় দেখেছি, সুন্দর দেখতে। ভিতালি মৃদু হেসে বলল, আসলে ওটা আমার এক আত্মীয়ের। আলমিরা বলে একটা অঞ্চলে আমাদের কিছু সম্পত্তি আছে, ওখানেই থাকি আমরা। আমাদের পাশে একজন ইংরেজ ভদ্রলোক আছেন, তিনি তার সম্পত্তিটা সম্ভবত বিক্রি করে দেবেন। জায়গাটায় ট্যুরিস্টদের ভিড়ও খুব কম। তাই নাকি? জেমস উৎসাহ নিয়ে বলে উঠল আবার, আমি তো এইরকমই একটা সম্পত্তি খুঁজছি, তাছাড়া আপনিও থাকবেন আমার পাশে। ভিতালি এবারে তাকিয়ে দেখল জেমসকে, মৃদু হাসল শুধু, বলল তারপর, মনে হয় আপনি শেষের সুযোগটা পাবেন না। কেন? সপ্তাহ খানেকের মধ্যেই চলে যাচ্ছি। ও, তাহলে তো বেশ অসুবিধাই হলো বলতে হবে। জেমস একটু গম্ভীর হয়ে গেল এবারে। ভিতালি বলল, দুঃখ পাওয়ার কিছু নেই মিস্টার বন্ড, এখানকার অনেক মহিলাকে আপনি কাছে পেয়ে যাবেন। ইতিমধ্যে হোটেলের ওয়েটার পানীয় নিয়ে এসে হাজির হলো। চুমুক দিতে দিতে ওরা গল্প করতে লাগলো নিজেদের মধ্যে। ভিতালি বলল, আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, এরপর আমি অভিনয় শেখার জন্য ভর্তি হই। বলে সামান্য থামল ভিতালি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক থেকে। বলল তারপর, এরপর আচমকা একটা দুর্ঘটনায় বাবা মা দুজনেই মারা যান। আমি ফিরে আসি ইতালিতে। এখানেই ফিল্মে কাজ নিই, কিন্তু তেমন একটা সুবিধা করতে পারিনি। আপনার আত্মীয়রা সাহায্য করেননি? না, তবে আমার এক বন্ধু আমাকে সাহায্য করেছে। এই ইয়ারটার মালিকও সে, নাম অ্যামেলিও লার্গো, বর্তমানে অভিভাবকও বটে। থেমে গেল ভিতালি। জেমস কোনো মন্তব্য না করে চুপ করেই ছিল। ভিতালি বলল, আপনি একদিন আসুন না আমার ইয়ার্ড দেখতে। অ্যামেলিও সমুদ্রের নিচে কী সব গুপ্তধনের খোঁজে এসেছে। তাই নাকি? বলে উঠল জেমস। সুসংবাদ, মিস্টার লার্গোর সঙ্গে আমি আলাপ করতে ইচ্ছুক, কিন্তু। ভিতালি বলল, ওর এই সন্ধানের পেছনে বেশ কিছু ধনী ব্যক্তির অর্থ সাহায্য আছে। ওরাও সম্ভবত এসেছেন। সবাই মিলে তো সবসময় একটা ম্যাপের ওপরে হুমড়ি খেয়ে আছে। ওরা কাজে ব্যস্ত, আর আমি মনের আনন্দে ঘুরছি। বেশ মজা। জেমস এবারে বলল, কদিন লাগবে? হয়ে এসেছে, সপ্তাহখানেক লাগবে মনে হয়। অ্যামেলিও ছাড়া আর কেউ তো তেমন বুদ্ধিমান ব্যক্তি নেই। আজ একটা পার্টি আছে। জেমস তাকালো ভিতালির দিকে। ভিতালি দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন চলি মিস্টার বন্ড।
নিশ্চয়ই, তবে আজ রাতে সম্ভবত আবার ক্যাসিনোতে দেখা হতে পারে। ভিতালি হাসলো, বলল, বেশ তো। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাতটা রেখে ভিতালি হাত নাড়ল, তারপর দ্রুত মিলিয়ে গেল সেখান থেকে। কিছুক্ষণ পরে হোটেলের বিল মিটিয়ে জেমসও বিদায় নিল ওখান থেকে। মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো উদ্বিগ্ন। পরমাণু বোমা সমেত একটা প্লেনও উধাও। ইতিমধ্যেই জেমস বন্ডকে সাহায্য করার জন্য সিআর গুপ্তচর বিভাগের একজনকে নাসাউতে পাঠিয়েছে। লোকটা খুবই সুদক্ষ। জেমস নিজেই লোকটাকে নিতে এয়ারপোর্টে এসে হাজির হলো। দুপুরে 1টা নাগাদ প্লেন এসে পড়ার কথা, এখনও সময় হয়নি। জেমস একটা খবরের কাগজ কিনল। ভিতরের পৃষ্ঠায় এই প্লেন নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা আছে। ঠিক পেছনে কে যেন বলল, এই যে জেমস, আমি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি। জেমস বাঁ পকেটে হাতটা ঢুকিয়ে পেছনে তাকালো, তারপরেই অবাক হয়ে বলল, আরে ফেলিক্স, তুমি? হ্যাঁ, আমি ফেলিক্স লিটার। যাক, চিনতে পেরেছো তাহলে। আমি তো ভাবলাম এই বুঝি আমাকে রিভলভার। বলে হেসে উঠল। জেমসের কাছে ফেলিক্স বন্ধুর মতো। সিয়া ওকে পাঠিয়েছে জেনে খুশি হলো ও। জেমস বলল, কতক্ষণ এসেছো? তুমি লক্ষ্য করনি? প্লেন আগেই এসে গেছে। চলো, আমার মালপত্রগুলো এগিয়ে গেছে। ওরা এগোতে আরম্ভ করলো। জেমস এর আগেও ফেলিক্সের সঙ্গে কাজ করেছে। এয়ারপোর্টের ঠিক দরজার সামনেই জেমসের ট্যাক্সিটা দাঁড়িয়েছিল। মালগুলো ওতেই তোলার ব্যবস্থা হলো। অন্য প্রান্তে একজন দাঁড়িয়েছিল, বেশ সুগঠিত চেহারা। ওদের দেখে লোকটা সুপ্রভাত বলে চিৎকার করে উঠল। তারপর কিছুটা এগিয়ে এসে বলল, মিস্টার লিটার? হ্যাঁ বলুন, ফেলিক্স বলল। এবারে বলল লোকটা, আমি হার্টস কোম্পানির লোক। একটা গাড়ি আপনার কথা অনুযায়ী এনেছি, ওই যে ওইদিকে আছে। ফেলিক্স গাড়িটা দেখে নিল একবার। খুবই সাদামাটা ধরনের গাড়ি। এরপর লোকটাকে বলল, আমি এখানে প্রয়োজনে এসেছি, কিছু সম্পত্তি কেনার দরকার। এই গাড়িটা ভালো ছুটতে পারবে তো? হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই, বলল লোকটি। ফেলিক্স বলল, ঠিক আছে, বলে পকেট থেকে একটা কার্ড বার করে এগিয়ে দিয়ে বলল, ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লিখে নাও। লোকটা নাম্বার লিখে নিল। তারপর একটা কার্ডে ফেলিক্সকে দিয়ে সই করিয়ে নিল আবার। বলল, স্যার, কাজ হয়ে গেলে গাড়িটাকে আপনি যে কোনো জায়গায় রেখে আমাকে খবর দেবেন, আমি নিয়ে যাব। বলে গাড়ির চাবি দিয়ে লোকটা ফেলিক্স আর জেমসের সঙ্গে হাত মিলিয়ে চলে গেল। জেমস প্রথমে গাড়িটাকে দেখল ভালো করে। ফোর্ড কনসাল্ট গাড়ি। ফেলিক্সের সমস্ত জিনিসপত্র গাড়িতে তোলা হলো। তারপর জেমস বসলো চালকের আসনে, পাশে ফেলিক্স। গাড়ি ছুটতে আরম্ভ করলো। ফেলিক্স জেমসকে বলল, তুমি হঠাৎ এই ব্যাপারে জড়িয়ে পড়লে কেন? এমনিই কি জড়িয়েছি, আমাকে বাধ্য করা হয়েছে, মৃদু হেসে বলল জেমস। ফেলিক্স জবাবে বলল, তুমি ঠিকই বলেছ, আমার ক্ষেত্রেও তাই। আমার ডিপার্টমেন্টের বস মিস্টার অ্যালেন কালেম, তুমি তো জানো ওকে, ওর কাছেই প্রেসিডেন্টের অপারেশন থান্ডারবলের নির্দেশ আসে। তারপর আর কি, মিস্টার ডালেম আমার ওপরেই দায়িত্ব চাপিয়ে দিলেন। পরে শুনলাম তুমি ওনাকে আছো, তখন আর আপত্তি রইল না। তুমি তো কিছু হদিশ পেয়েছ? জেমস স্র্যাবল্যান্ডসের ঘটনাটা ফেলিক্সকে বলল। তারপর জানালো, কাউন্ট লিপের দলের লোকেরা যে কোনো সময় আমাকে খুন করতে পারে। সামান্য থেমে জেমস একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলে উঠল, আমি জানতে পেরেছি কাউন্ট লিপ হলো রক্তবাজ নামের একটা ভয়ঙ্কর সংস্থা তারই সদস্য। সম্ভবত ওর ওপরেই দায়িত্ব ছিল যে বোমাশুদ্ধ বিমান ছিনতাই করার পরে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে যে চিঠি দেওয়া হবে তা পোস্ট করা হয় ব্রাইটনের পোস্ট অফিস থেকে। কিন্তু কাউন্ট লিপের জন্যই ব্যাপারটায় গোলমাল হয়ে পড়ল। কি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। পরে নাকি শুনেছি ওকে ওর দলের লোকেরাই নাকি খুন করে ফেলেছে। অবশ্য এখনও নিশ্চিত নই। তাই নাকি? হ্যাঁ।
ইতিমধ্যে গাড়ি এসে দাঁড়ালো রয়্যাল বাহানিয়ার হোটেলের সামনে। এখানেই ঘর বুক করা আছে। ওরা দুজনে ঘরে এসে হাজির হলো। বেয়ারারা নিয়ে এলো ফেলিক্সের জিনিসপত্রগুলো। জেমস খুব মৃদু স্বরে একবার বলে উঠল, একটা ইয়ার্ড সমুদ্রের তলায় গুপ্তধন উদ্ধার করার জন্য এসেছে। ঠিক আগের দিনই বোমাশুদ্ধ প্লেনটা নিখোঁজ হয়েছে। অপারেশন থান্ডারবলের সঙ্গে এরা জড়িয়ে নেই তো? ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করা যাক। ফেলিক্স বলল, সেটাই করা ভালো। ইন্টারকমে খাবার চাইতেই বেয়ারা এসে খাবার দিয়ে গেল। খেতে খেতে জেমস বলল, কেমন মনে হচ্ছে ফেলিক্স? হুম, খেতে খেতেই জবাব দিল ফেলিক্স, তেমন ভালো নয়। ওদের ঘরগুলো কিংবা খাবার দাবার কোনোটাই তেমন আহামরি নয়। জেমস বলল, শোনো ফেলিক্স, পুলিশ হেডকোয়ার্টারের ঠিক দোতলার এক কোণে আমাদের জন্য দুটো ঘর আছে। আমরা ইচ্ছে করলে সেখানেও থাকতে পারি। এতে একটা বড় সুবিধে কি জানো? কী সুবিধে? জিজ্ঞাসা করলো ফেলিক্স। জেমস জবাবে বলল, আমাদের জিনিসপত্রগুলো নিরাপদে থাকবে। যখন তখন আমরা আমাদের সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো নির্বিঘ্নে ব্যবহার করতে পারবো। তেমন একটা সাবধান হওয়ারও প্রয়োজন থাকবে না। ফেলিক্স বলল, আমি তোমার সঙ্গে একমত। চলো তাহলে এখনই ব্যবস্থা করে ফেলা যাক। খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজনে সমস্ত জিনিসপত্র নিয়ে হোটেলের বিল মিটিয়ে দিয়ে চলে গেল। পুলিশ হেডকোয়ার্টারের ঘরগুলো খুবই বড় আর আলো হাওয়াযুক্ত। ফেলিক্সের পছন্দ হয়ে গেল। জিনিসপত্রগুলো দুটো গুছিয়ে ফেললো ওরা। জেমসও ওকে সাহায্য করলো। সবশেষে জেমস ওকে বলল, ফেলিক্স, আজ রাতে ক্যাসিনোতে একটা পার্টি আছে। আমার মনে হয় এমিলিও লার্গো ওখানে আসতে পারে দলবল নিয়ে। এই সুযোগটা কাজে লাগাতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে ওদের মধ্যে আমাদের পরিচিত কোনো লোক আছে কি না। তাহলে বন্ধুরা, সেই পার্টিতে কি হচ্ছে, ফেলিক্স আর জেমস কিভাবে এই থান্ডারবল রহস্যের উদ্ঘাটন করছে, পরমাণু বোমা খুঁজে বার করছে সমুদ্রের নিচ থেকে, এবং আরও সমস্ত কিছুর সাথে আশা করব আগামী দিনে পুরো গল্পটাকে শেষ করতে। কিন্তু আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে পরে একটা লাইক করতে, আর যারা এরকম গল্প শুনতে ভালো লাগে বা যাদের জেমস বন্ড 007 খুব পছন্দ, তাদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। কেন জানো তো? কেননা শেয়ারিং ইজ কেয়ারিং। আচ্ছা চলো, আজকে তাহলে এখানেই বলছি টাটা। আগামী দিন আশা করব তোমাদের, আশা করি পুরো গল্পটাই শোনাতে পারবো, মানে এটা শেষ করতে পারবো। টাটা, সবাই ভালো থেকো।